সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন। পুড়ে ছাই সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথির সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৭ মন্ত্রণালয়, নাশকতা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ভয়াবহ আগুনের কারণ স্পষ্ট করতে পারেনি ফায়ার সার্ভিস, পরিকল্পিত অগ্নিকাণ্ডের সন্দেহ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। সচিবালয়ে আগুনের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ৩ দিনের মধ্যে দিতে হবে প্রাথমিক প্রতিবেদন। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এমনটাই জানান উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। কমিটি চূড়ান্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। বুধবার মধ্যরাতে সচিবালয়ে আগুনের ঘটনায় জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে আরও ২ উপদেষ্টাকে নিয়ে গণমাধ্যমের মুখোমুখি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও আগুন কি করে লাগলো তা জানতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ওনার সাথে থাকবেন সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আমাদের পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, তিনি থাকবেন সদস্য সচিব, থাকবেন সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং ৩ জন বিশেষজ্ঞ। আগুনে 5টি মন্ত্রণালয়ের ক্ষতি হয়েছে, খোয়া গেছে অনেক মূল্যবান নথিও। রোডস্টার হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ট্রাক্টরিজোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়। বিকল্প ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলো আগামী রোববার থেকে কার্যক্রম চালাবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। নামকাওয়াস্তে একজন কর্মকর্তা, নামকাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বুঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। প্রায় ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভে গেছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন। আগুনে পুড়ে যাওয়া ভবনের ৬ তলা থেকে ৯ তলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। মধ্যরাতের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে, আর দুপুর ১:১৫টায় নিভে আসে পুরোপুরি। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও ৭ নম্বর ভবনে যান। প্রতিটি তলায় ঘুরে দেখেন। এর মধ্যে ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত সবচেয়ে ক্ষতি প্রত্যক্ষ করেন তারা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন, সেতু সহ ৭ মন্ত্রণালয় এবং ৭ বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পাওয়া যায়। গুরুত্বপূর্ণ নথি, ফাইল থেকে শুরু করে আসবাবপত্র, অবকাঠামো আগুনে পোড়া থেকে বাদ যায়নি কিছুই। অস্বাভাবিক এ অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়। কঠোর নিরাপত্তায় প্রবেশ নিশ্চিতের পাশাপাশি এদিন সচিবালয়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। কেবলই নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা? সচিবালয়ে আগুন লাগার কারণ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একই সময়ে ভবনের 2 পাশেই কেন জ্বলছিল আগুন? বিশেষজ্ঞদের ধারণা, বৈদ্যুতিক তারের কারণেই
দুই জায়গাতেই আগুন ছড়াতে পারে। তবে নাশকতার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তারা। তৌহিদুর রহমানের আরেকটি রিপোর্ট। সচিবালয়ের 7 নম্বর ভবনের দক্ষিণ এবং উত্তর প্রান্তে আগুন দেখা গেলেও মাঝখানের বড় স্থানে সে সময় আগুন দেখা যায়নি। বিষয়টি নাশকতা হতে পারে বলে মনে করেন ফায়ার সার্ভিসের সাবেক এই শীর্ষকর্তা। আগুনটা মুভ করে থ্রো টেম্পারেচার আসলে এখানে। সো একদিকে আগুন লাগলে টেম্পারেচারের মাধ্যমে এটা ফ্লো করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আগুনটা দূরে এক জায়গায় আগুন লেগেছে ওখান থেকে। সুতরাং সেটা হয়তো আমরা যেটাকে বলছি এটা কত নাশকতা হতেও পারে, যদি আমরা ডেফিনেটলি যদি এনকোয়ারি করে সঠিকভাবে আমার তথ্য আর পেতে পারি, সেটা দিয়ে বলা যাবে। সেটাও আমরা উই ক্যানট জাস্ট রুল আউট, আসলে সেটা হতে পারে আসলে এখানে। একই সাথে বৈদ্যুতিক তারের কারণেও আগুন ভিন্ন ভিন্ন স্থানে ছড়াতে পারে বলেও মনে করেন তিনি। ইলেকট্রিক্যালের ব্যাপারটাও এটা হতে পারে, উই ক্যানট অলসো সেটাও ইগনোর করা যায় না। ইলেকট্রিক্যাল মনে করেন শর্ট সার্কিটটা এক মাথা অন্য মাথা হতে হবে। ইলেকট্রিক্যাল যে কমপ্লায়েন্স যেগুলো আছে, ইলেকট্রিক্যালের অ্যাপ্লায়েন্স, এগুলো তো মনে করেন যেটা শর্ট সার্কিটটা বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা তো একটা প্যাটার্নও ডিফারেন্ট মনে করে এটা। ফায়ার সার্ভিসকে আগুনের তথ্য দেরিতে দেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়েছে বলে মনে করেন তিনি। আগুনটা এমন ভাবে চলে গিয়েছে, যারা ডিউটি ছিল তারাও কিন্তু ইনফরমেশনটা দেরি করে দিয়েছে। আসলে আমি যেটা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পারলাম, এর আগে সচিবালয়ে ঢোকার ফটক প্রশস্ত করার তাগিদ দেওয়া হলেও তা মানা হয়নি বলে জানান তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি শর্ট সার্কিট থেকে তা এখনই বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফায়ার সার্ভিসের মহাপরিচালকও স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সহ সমন্বয়কদের দাবি আগুন দেয়া হয়েছে পরিকল্পিতভাবে। মফিউর রহমানের রিপোর্ট। রাত 1:50 দাউ দাউ করে জ্বলতে থাকে দেশের অন্যতম কেপিআই বা অতি স্পর্শকাতর গুরুত্বপূর্ণ এলাকা সচিবালয়ের 7 নম্বর ভবন। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের প্রায় 7 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকাল 8:05। ক্ষতিগ্রস্ত ভবনটিতে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ অনেক নথি পুড়ে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের তিনি বলেন, এটি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা হবে। আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। পরে একে একে সচিবালয়ে প্রবেশ করেন উপদেষ্টারা। দুপুর 12টার পর ঘটনাস্থলে ঢোকে সিআইডির ক্রাইম সিন ইউনিট। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। রিপোর্ট দিতে বলা হয়েছে 7 কার্যদিবসের মধ্যে। তবে সাধারণ মানুষ এই ঘটনাকে নাশকতা বলে মনে করছেন। গভীর রাত্রে এই ধরনের একটা আগুন লাগাটা আমার কাছে স্যাবোটাজ মনে হয়েছে। যারা ভারতে পালিয়ে গেছে এদের প্রতাত্তারা এটা ঘটিয়েছে বলে আমার মনে হয়। তাদের যেই অপকর্ম, দুর্নীতি, অপকর্ম, স্বজনপ্রীতি, তাদের যে বৈষম্যের যেই বিষয়গুলো আছে, তাদের যেই পদোন্নতির বিষয়গুলো আছে, এগুলো ধামাচাপা দেওয়ার জন্য হয়তো তারা এই কাজটা করতে পারে। এত একটি স্পর্শকাতর জায়গায় অটোমেটিক ফায়ার ডিটেকশন প্রোটেকশন সিস্টেম ছিল না কেন? অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং সচিবালয়ের দুর্নীতি তথ্য নিশ্চিহ্ন করতে আগুন দেওয়া হয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলেই মনে করছেন রাজনীতিবিদদের কেউ কেউ। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা নানান ধরনের অস্থিরতা এবং অস্থিতিশীলতা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী দেশেরও নানান ধরনের তৎপরতা ছিল, সরকারের প্রতি নানান ধরনের হুমকি দামকি ছিল, বাংলাদেশের প্রতি হুমকি দামকি ছিল। সেগুলোর সাথে এই ঘটনাগুলো জড়িত কিনা সেগুলো অবশ্যই আমাদেরকে খতিয়ে দেখতে হবে। ঘটনার পর থেকে সচিবালয়ের চারপাশ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাকরাইল মসজিদের সব ধরনের কার্যক্রম থেকে সাদ অনুসারীদের বিরত থাকার নির্দেশ। মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
আবার আমন্ত্রণ ২১ সংবাদে। অনিয়ম ও দুর্নীতি করে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়া ৬ জন হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সচিবালয়ে আগুন প্রসঙ্গে তিনি বলেন, সরকার হাসিনার শাসনামলের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর অগ্নিকাণ্ড নিয়ে জনমনের প্রশ্ন দেখা দিয়েছে। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজশাহী ইউনিভার্সিটির ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের নেতারা। তিনি বলেন, শেখ হাসিনা গোয়েন্দা দিয়ে যা করিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারও একই পথে হাঁটছে। যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কারা নির্বাচিত হবে, কারা কোন রাজনৈতিক দল করবে, এটা যদি নির্ধারণ করে দেন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে এটার আর কি দাম? শেখ হাসিনাও এই কাজ করেছেন। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা কারণ ছাড়াই রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করছে। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করা কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশকে অস্থিতিশীল করতে চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র। এই সচিবালয় হল বাংলাদেশের ১৬ কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে মানুষের আশা আকাঙ্ক্ষার সব দলিল পত্র স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান নেতারা। শেখ হাসিনার পরিবার লোকদেরকে আইনের আওতায় আনা যাবে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের উন্নয়ন ছিল মুখে মুখে, দেশ নয় বরং উন্নয়ন হয়েছিল আওয়ামী লীগের, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। খুলনার পাইকগাছায় জামায়াতের সমাবেশে তিনি আরও বলেন, হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে ইজারা ছিলেন দেশটির সেবাদাসী। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব খুন, হত্যা, গণহত্যা হয়েছে, সব খুনের বিচার জনগণ চায় বলে জানান ডক্টর শফিকুর রহমান। সেনা হত্যা, আয়নাঘরে হত্যা, জামায়াত নেতাদের হত্যা, সর্বশেষ ছাত্র জনতাকে গণহত্যা, সব হত্যার বিচার করতে হবে বলে দাবি জানান জামায়াত আমির। ঘর ছেড়ে কে যায়? ভাড়াটিয়া যায়। দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন। প্রধানমন্ত্রী নিজে স্বয়ং, তার বোন এবং তার ভাগ্নি ৩ জনে মিলে এক রূপপুর প্রকল্প থেকে তারা ৫৭,০০০ কোটি টাকা চুরি করেছে। উন্নয়নের রাজপথে মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে। বিশ্বে নাকি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আর ঠিকই বলেছে, উন্নয়নটা তাদের কপালে হয়েছে, জনগণের নয়। রাজধানী কাকরাইল মসজিদের রাত যাপন সহ তাবলিগ জামাতের সব ধরনের কার্যক্রম থেকে মাওলানা সাদ অনুসারীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীদের শুধুমাত্র শুক্রবার কাকরাইল মসজিদ ঘিরে বড় ধরনের জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাবলিগ জামাতে দুই পক্ষে বিরোধের সংঘর্ষের পর আজ এই আদেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 2 সপ্তাহের জন্য কাকরাইল মসজিদে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে 15 নভেম্বর থেকে ঢাকায় তাবলিগ জামাতের এই কেন্দ্রে জড়ো হন সাদপন্থীরা। অন্যদিকে সাদপন্থীদের নিষিদ্ধ ঘোষণা সহ 3 দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কাকরাইল এলাকায়
অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেন জুবাইরপন্থীরা। আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। $24,690 মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এমভি টানাইস ড্রিম নামের একটি জাহাজ। চট্টগ্রাম বন্দরে 11 নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। গেল 22 ডিসেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ছেড়ে আসে এমভি টানাইস ড্রিম। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, G2G পদ্ধতিতে সরকার 6 লাখ মেট্রিক টন চাল আমদানির আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল। এর অংশ হিসেবে ভারত থেকে প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। জাহাজ থেকে প্রতিদিন 3000 মেট্রিক টন করে চাল খালাস করা হবে। শেষ করব একটি বিশেষ কনসার্টের খবর দিয়ে। মিরপুরের সমস্ত উদীয়মান ব্যান্ড নিয়ে রক ওডিসির উদ্যোগে আয়োজিত হলো একটি বিশেষ কনসার্ট। এই কনসার্টে মিডিয়া পার্টনার ছিল একুশে টেলিভিশন। সেই কনসার্টে বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। মিরপুরে একটি শক্তিশালী ব্যান্ড কমিউনিটি তৈরি করার লক্ষ্যে এই বিশেষ কনসার্টের আয়োজন। আয়োজকরা বলছেন, উদীয়মান ব্যান্ড দলগুলোকে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। মিরপুরের মধ্যে যেসব রাইজিং ব্যান্ডগুলো আছে তাদেরকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য বেসিক্যালি এই কনসার্টটা আয়োজন করা। এখানে মোরালেস সবাই মিউজিকের সাথে রিলেটেড। তার থেকে বড় কথা হলো যে তারা হলো আমাদের ওয়েল উইশার্স এবং তারা চাচ্ছে দেখেই আসলে এই শোটা অর্গানাইজ হয়। এই কনসার্টে পারফর্ম করেছে জনপ্রিয় রক ব্যান্ড দ্য কিংস, প্রোগ্রেসিভ রক ব্যান্ড কল্পনাক্ষ সহ অনেকগুলো দল। আগের মান্ধাতা আমল নিয়ে থাকবো তা তো না, আমাদের এগুলো চেঞ্জের ব্যাপার আছে। যেমন ওরা বিভিন্ন জনরা নিয়ে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু আমি জানতাম না, এগুলোও শোনার ব্যাপার আছে। মেইনলি দুইটা বেস্ট আমার খুব ফেভারিট, এটা একটা হলো কিংস এবং কল্পনাক্ষ। অনেকগুলো ব্যান্ডের গান একসাথে উপভোগ করতে পেরে খুশি শ্রোতারাও। সিরাত আল মুস্তাকিম, একুশে টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি একুশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ে কমিটি, 3 দিনের মধ্যে প্রতিবেদন। পুড়ে ছাই সচিবালয়ে গুরুত্বপূর্ণ নথি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7 মন্ত্রণালয়, নাশকতা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ভয়াবহ আগুনের কারণ স্পষ্ট করতে পারেনি ফায়ার সার্ভিস, পরিকল্পিত অগ্নিকাণ্ডের সন্দেহ। সবচেয়ে সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।